জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবেন। ধারা 49। উম, গৃহে আটকা পড়লে করণীয় বা দরজা জানলা ভেঙে বাহির। ধারা 53। তল্লাশি শেষে অস্ত্র পাওয়া গেলে, মারাত্মক অস্ত্র পাওয়া গেলে অস্ত্র সহ ধৃত ব্যক্তিকে কোর্টে প্রেরণ। ধারা 57। নাম ও ঠিকানা জানাতে অস্বীকৃতি। ধারা 59। বেসরকারি লোক জনসাধারণ কর্তৃক বিনা প্রমাণে গ্রেপ্তার। ধারা 63। রাতে সেটি হলো বিনা প্রমাণে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিন দেওয়ার বিধান। ধারা 68। সমন। রাত 7টি সমন স্যার মনে হয়। সমন কে কে জারি করতে পারেন? সমন সরকারি লোক, সরকারি কর্মচারী, তারপরে মানে সরকার যাকে দায়িত্ব দিবে এরকম কেউ নেই। ধারা 71। ঊনসত্তর এবং 70 ধারায় বর্ণিত বিধান অনুসারে যদি সমন জারি করা না যায়, তাহলে যে ব্যক্তির উপর সমন জারি করা হবে তিনি সেখানে বসে লটকির সমন জারি। ধারা 72। সরকারি কর্মচারীর প্রতি সমন জারি। ধারা 74। এখতিয়ারাধীন এলাকার বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা তামিল পদ্ধতি। ধারা 72-2। সরকারি কর্মচারীর নিকট সমন জারির প্রমাণক। ধারা 72-2। ধারা 75। গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে আদালতে হাজিরকরণ। ধারা 76। আদালত কর্তৃক জামানত গ্রহণের নির্দেশ। ধারা 84। এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার জন্য পরোয়ানা পুলিশ অফিসারের নিকট প্রেরণ। ধারা 87। 27 হচ্ছে হুলিয়া জারির পদ্ধতি। ধারা 88। ক্রোকি পরোয়ানা ও তামিল পদ্ধতি।
ধারা ধারা 88 পলাতক ব্যক্তির সম্পত্তির প্রয়োগ নাকি? ধারা 89। প্রকৃত সম্পত্তি প্রত্যাবর্তন। 88 হলো পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক, আর 89 প্রকৃত সম্পত্তি প্রত্যার্পণ। ধারা প্রকৃত 90। সম্পত্তি প্রদান। ধারা 90। সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত প্রেরণ। ধারা 94। বাংলাদেশের বাইরে জারি করার জন্য সমন প্রেরণ। 94 না, ধারা 94 দলিলাদি। যদি কোনো ব্যক্তির নিকট মামলা সংশ্লিষ্ট কোনো তথ্য, বস্তু, দলিল, পার্সেল বা কোনো জিনিস থাকে, তা হাজির করার জন্য সমন দেওয়া যাবে বা লিখিতভাবে আদেশ প্রদান করা যাবে। এটা কত ধারা স্যার? 94। 94। ধারা 96। তল্লাশি পরোয়ানা করা যাইতে পারে ওই সময়। ধারা 97। পরোয়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা। ধারা 98। মানে চোরাই মাল আছে বা জাল দলিল আছে, এরকম বাড়িতে সন্দেহ করা হয়, এরকম বাড়িতে তল্লাশি। ধারা 99 ক। 99 ক। সরকারি প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু। ধারা 100। বেআইনিভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু। ধারা 102। আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশি করিতে দিবেন। ধারা 103। সাক্ষীর উপস্থিতি তল্লাশি করতে হবে। 103-3। 103 তল্লাশি স্থানের দখলকার উপস্থিত থাকতে পারেন। তল্লাশি স্থানের দখলকার বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে প্রত্যেকটি ক্ষেত্রে তল্লাশির সময় হাজির থাকার অনুমতি দিতে হবে এবং এরূপ দখলকার বা এরূপ ব্যক্তির অনুরোধে তাকে এই ধারার অধীনে প্রণীত ও উক্ত সাক্ষীগণের স্বাক্ষরিত তালিকার একটি অনুলিপি দিতে হবে। 103-4। লিখিত আদেশ দ্বারা আহ্বান সত্ত্বেও যে ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত এই ধারার অধীনে পরিচালিত কোনো তল্লাশিতে হাজির হতে এবং সাক্ষী হতে অস্বীকার বা অবহেলা করেন, তিনি দণ্ডবিধির 187 ধারায় বর্ণিত অপরাধ করেছেন বলে বিবেচনা করতে হবে। এটা 103-5। ও 103-4। 103 যখন কোনো ব্যক্তিকে 102 ধারার উপধারা 3 উপধারার অধীন তল্লাশি করা হবে, তখন যে সকল জিনিসের দখল গ্রহণ করা হলো তার একটি তালিকা প্রস্তুত করতে হবে এবং সেই ব্যক্তির অনুরোধ করলে তাকে উহার একটি অনুলিপি প্রদান করতে হবে।
ধারা 105। ম্যাজিস্ট্রেট তাহার উপস্থিতিতে তল্লাশির আদেশ দিতে পারেন। 106। দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার মুচলেকা। 106। রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হইতে সদাচরণের মুচলেকা। 107। 107। অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষা সদাচরণের মুচলেকা। শান্তিরক্ষার মুচলেকা, সদাচরণ, শান্তিরক্ষা। শান্তিরক্ষা ও সদাচরণের লেখা আছে। আচ্ছা। 108। 108। রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হইতে সদাচরণের মুচলেকা। 109। ওখানে 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 রিয়ান, না না, ওই ওই ওইটা বলেছে। কত স্যার, কত? 109। 109। ভব করে ও সন্দেহভাজন ব্যক্তির হচ্ছে কে সদাচরণের মুচলেকা। কত বছরের জন্য? আহ অনধিক 1 বছরের জন্য নাকি স্যার? 110। অভ্যাসযুক্ত অপরাধের সদাচরণের মুচলেকা। অনধিক 3 বছরের জন্য। রে জামিনদার সহ না জামিনদার ব্যতীত? জামিনদার সহ অথবা জামিনদার, ও অভ্যাসগত অপরাধে জামিনদার সহই হবে। জামিনদার সহ। 112। 112 হচ্ছে যখন কোনো ম্যাজিস্ট্রেট 107, 108, 109, 110 ধারা অধীন কাজ করতে গিয়ে কোনো ব্যক্তিকে কারণ দর্শাবার আদেশ দেওয়া প্রয়োজন বলে মনে করেন, তখন তিনি প্রাপ্ত খবরের সারাংশ, সম্পাদিতব্য মুচলেকার অর্থের পরিমাণ, উহা বলবৎ থাকার মেয়াদ, প্রয়োজনীয় জামিনদারের সংখ্যা, প্রকৃত শ্রেণী উল্লেখ করে একটি লিখিত আদেশ দিবেন। 113। আদালতে উপস্থিত লোকের ক্ষেত্রে পদ্ধতি। 114। আদালতে অনুপস্থিত লোকের ক্ষেত্রে সমন অথবা পরোয়ানা জারির পদ্ধতি। 116। ব্যক্তিগত হাজির হতে রেহাই দেবার ক্ষমতা। 117। 117 যখন আদালতে উপস্থিত কোনো ব্যক্তিকে 112 ধারা অনুসারে প্রদত্ত আদেশ 113 ধারা অনুসারে পড়ে শোনানো হয়েছে অথবা বুঝায় দেওয়া হয়েছে, অথবা 114 ধারা অনুসারে প্রদত্ত সমন বা পরোয়ানা মোতাবেক যখন কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট থেকে হাজির হয়ে বা তাকে হাজির করা হয়েছে, তখন যে খবরের উপর ভিত্তি করে কাজ করা হয়েছে সেই খবরের সত্যতা সম্পর্কে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করবেন এবং প্রয়োজনীয় আরো সাক্ষ্য গ্রহণ করবেন। ওটা 101 এক। তাহলে 117 ধারা পর্যন্ত ক্লাস হয়েছিল, ঠিক আছে? স্যার, আজকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে 118 হতে। একশো 18 ধারা, এখানে 118 ধারা বলা আছে। 117 ধারায় যখন অনুসন্ধান করা হবে, সেই অনুসন্ধানের ফলাফলে যদি প্রমাণিত হয়, তাহলে ওই আসামিকে মুচলেকা সম্পাদনের জন্য
আদেশ দিতে হবে, ধারা 118। ঠিক আছে। 117 ধারায় যখন কোনো অপরাধের বিষয় অনুসন্ধান করা হবে, তখন অনুসন্ধানে যদি অপরাধটি প্রমাণিত হয়, তাহলে অপরাধীর নিকট থেকে বা আসামির নিকট থেকে মুচলেকা সম্পাদন করতে হবে। সেক্ষেত্রে মুচলেকা সম্পাদনের জন্য তাকে আদেশ দিতে হবে। আদেশটি কিরূপ হবে? 118-1 ফৌজদারি কার্যবিধিতে 112 ধারায় যে আদেশ দেয়া হয়েছে তা অপেক্ষা ভিন্নতর কিছু হবে না। অর্থাৎ এখানে 112 ধারার যে আদেশটা ছিল, আদেশের ভিতরে কি কি লেখা ছিল? যে নোটিশটা ছিল, সেই নোটিশে লেখা ছিল প্রাপ্ত খবরের সারাংশ, অর্থের পরিমাণ, কতদিন বলবৎ থাকবে, জামিনদারের সংখ্যা, শ্রেণী ও প্রকৃতি। এখানে 112 ধারায় যা থাকবে 118 সেম জিনিসটাই থাকবে, তবে তা অপেক্ষা ভিন্নতর কিছু হবে না। 118-2 বলা আছে প্রত্যেকটি মুচলেকার অর্থের পরিমাণ যথাযথ বিবেচনা পূর্বক নির্ধারণ করতে হবে। অর্থাৎ যখন কোন মুচলেকা সম্পাদনের জন্য আদেশ দেওয়া হবে, মুচলেকায় যে অর্থের পরিমাণটা হবে সেটা অবশ্যই ব্যক্তি বিবেচনার উপর নির্ধারণ করতে হবে। যেমন একজন রিকশাওয়ালা, তাকে যদি কোনো মুচলেকা সম্পাদনের জন্য বলা হয়, তার অর্থের পরিমাণটা তার সাথে সামঞ্জস্য রাখতে হবে। কারণ সে যদি 1000 টাকা, 2000 বা 5000 টাকা দিতে পারে, তাকে 10,000, 20,000 টাকা মুচলেকা সম্পাদনের জন্য নির্ধারণ করা যাবে না। অপরদিকে মনে করেন একজন দিতে পারবে 20,000, আপনি তার ক্ষেত্রে মুচলেকা সম্পাদন করবেন 500, 1000, এটাও হবে না। দুইটা দিক বিবেচনা করে যতটুকু পারবে, যতটুকু তার কাছ থেকে নেওয়া যাবে বা নির্ধারণ করা যাবে, ঠিক ততটুকুই নির্ধারণ করতে হবে। ধারা 118-2। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 117 ধারায় অনুসন্ধানের পরে প্রমাণিত হলে শান্তি রক্ষা ও সদাচরণের জন্য মুচলেকা সম্পাদন করা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিম্নরূপ আদেশ দিবেন। ধারা 118-1 ফৌজদারি কার্যবিধি 112 ধারায় যে আদেশ দেওয়া হয়েছে তা অপেক্ষা ভিন্নতার কোনো আদেশ দেওয়া যাবে না। 118-2 বলা হয়েছে প্রত্যেকটি মুচলেকার অর্থের পরিমাণ যথাযথ বিবেচনায় নির্ধারণ করতে হবে। 118-3 বলা হয়েছে যে ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করা হয়েছে, অর্থাৎ 117 ধারায় যে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, তা যে ব্যক্তির বিরুদ্ধে করা হয়েছে সে যদি নাবালক হয়, অর্থাৎ 18 বছরের কম বয়সী হয়, তাহলে তার জামিনদারগণ মুচলেকা সম্পাদন করবেন। তাহলে তার জামিনদারগণ মুচলেকা সম্পাদন করবেন। ধারা 118-3। তাহলে আমরা 117 ধারায় পড়ছিলাম অপরাধের বিষয়টি অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান করার পর যদি প্রমাণিত হয়, তাহলে 118 ধারায় ব্যবস্থা নিতে হবে। ধারা 118 ধারায় কি ব্যবস্থা নিতে হবে? যখন অপরাধটি প্রমাণ হবে, প্রমাণ হওয়ার পর ওই ব্যক্তির নিকট থেকে শান্তি রক্ষা অথবা সদাচরণের জন্য মুচলেকা সম্পাদন করতে হবে। মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে 3টি আদেশ হবে। প্রথম আদেশ 118-1 112 ধারার যে আদেশটি থাকবে, সেই আদেশটি অপেক্ষা ভিন্নতর কোনো আদেশ দেওয়া যাবে না। অর্থাৎ 112 ধারায় যে প্রথমে আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশটাই থাকবে, তা অপেক্ষা ভিন্নতর কিছু হবে না। 118-2 বলা হয়েছে প্রত্যেকটি মুচলেকার অর্থের পরিমাণ যথাযথ বিবেচনা পূর্বক নির্ধারণ করতে হবে।
118 বলা হয়েছে অপরাধ যদি কোনো নাবালক কর্তৃক হয়ে থাকে তাহলে তার পক্ষে জামিনদারগণ মুসলেকা সম্পাদন করবেন। ওই নাবালক মুসলেকা সম্পাদন করতে পারেন না, তাই তার পক্ষে জামিনদারগণ তার পিতামাতা, চাচা, দাদা এরা যারা থাকবে তারা মুসলেকা সম্পাদন করবেন। ধারা 118। ক্লিয়ার? জি স্যার। ধারা 119। ধারা 119 অনুসন্ধানে যদি প্রমাণিত না হয় তাহলে আসামিকে অব্যাহতি প্রদান। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 117 ধারা অনুসারে যে খবরের বিষয়টি বা যে অপরাধের বিষয়টি অনুসন্ধান করা হয়েছে উক্ত বিষয়টি যদি প্রমাণিত না হয় তাহলে আসামিকে বা অপরাধীকে বা ওই ব্যক্তিকে অভিযোগ হতে অব্যাহতি দিতে হবে। ধারা 119। তাহলে আমরা পড়লাম ধারা 117-তে যে অভিযোগের বিষয়টি আছে বা অভিযোগের যে সারমর্ম আছে অভিযোগের সারমর্মটি অনুসন্ধান করতে হবে। ধারা 118, 117 ধারায় যখন অনুসন্ধান করার পর অভিযোগটি প্রমাণিত হবে তখন ওই ব্যক্তির নিকট থেকে মুসলেকা সম্পাদন করতে হবে। মুসলেকা সম্পাদন করার ক্ষেত্রে আদেশ হবে নিম্নরূপ। 118-1 ফৌজদারি কার্যবিধি আইনের 112 ধারায় যে আদেশ প্রদান করা হয়েছে সেই আদেশ ব্যতীত ভিন্নতর কোনো আদেশ দেওয়া চলবে না। 118-2 যদি মুসলেকার অর্থের পরিমাণ নির্ধারণ করা হয় তাহলে তা যথাযথ বিবেচনা পূর্বক নির্ধারণ করতে হবে। ধারা 118-3 অপরাধ যদি নাবালক কর্তৃক হয়ে থাকে তার পক্ষে জামিনদারগণ মুসলেকা সম্পাদন করবেন। ধারা 118-3। ধারা 119 ফৌজদারি কার্যবিধি আইনের 117 ধারা অনুসারে অপরাধের বিষয়টি যদি প্রমাণিত না হয়, অর্থাৎ 117 ধারায় যখন অনুসন্ধান করা হবে অনুসন্ধানের পরে যদি অপরাধটি প্রমাণিত না হয় তাহলে ওই ব্যক্তিকে বা অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি প্রদান করতে হবে, অভিযোগ হতে অব্যাহতি দিতে হবে। ধারা 119। ক্লিয়ার? স্যার আরেকবার বলুন। ধারা 118-তে বলছে অপরাধ যখন প্রমাণ হবে তখন তার বিরুদ্ধে মুসলেকা সম্পাদন করতে হবে। আর ধারা 119-এ বলছে অপরাধ যখন প্রমাণিত হবে না তখন তাকে অব্যাহতি দিতে হবে, কারণ সে অপরাধ করেই নাই। তার বিরুদ্ধে অপরাধের যে বিষয়টি উঠছে বা যে অভিযোগটি উঠছে সে অভিযোগ 117 ধারায় প্রমাণ করতে পারে নাই। ঠিক আছে? যখন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠবে অভিযোগটা তো প্রমাণ করতে হবে। যখন প্রমাণ হবে না তখন কি করবেন? অভিযোগ হতে অব্যাহতি দেবেন না? তখন অভিযোগ হতে অব্যাহতি দিতে হবে। ধারা 119। ধারা 118-তে বলছে যদি প্রমাণ হয় তাহলে মুসলেকা সম্পাদন করতে হবে। আর 119-এ বলছে যদি অপরাধটি প্রমাণিত না হয় সেক্ষেত্রে অভিযোগ হতে তাকে অব্যাহতি দিতে হবে, অর্থাৎ তাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে? তাকে অভিযোগ হতে অব্যাহতি দিতে হবে। ধারা 119। ধারা 124। 118 ধারায় যে মুসলেকা দেওয়ার কথা বলা হয়েছে 118। স্যার আমার কারেন্ট চলে গেছিল এই জন্য আমি কিছুক্ষণ অনুপস্থিত ছিলাম আর কি। ধারা 124 মুসলেকা দিতে ব্যর্থতার জন্য কারারুদ্ধ হলে তাকে মুক্তি প্রদানের ক্ষমতা। অর্থাৎ 118 ধারায় যে মুসলেকা সম্পাদনের কথা বলা হয়েছে
সেই মুসলেকা যদি কোনো ব্যক্তি সম্পাদন করতে না পারেন, তাহলে কোন কোন ক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া যাবে বা মুক্তি প্রদান করা যাবে? অর্থাৎ মুসলেকা সম্পাদনের জন্য মুসলেকা দিতে ব্যর্থতার কারণে, অর্থাৎ যে ব্যক্তি মুসলেকা দেওয়ার কথা কিন্তু মুসলেকা দিতে পারে নাই, তার কারাদণ্ড হয়েছে, ঠিক আছে, বা কারারুদ্ধ হয়েছে, জেল হাজতে আটক আছে, তাকে মুক্তিদানের ক্ষমতা, অর্থাৎ মুসলেকা দিতে ব্যর্থতার জন্য কারারুদ্ধ হলে তাকে মুক্তিদানের ক্ষমতা। ধারা 124, ধারা 124-এর 1, জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কারারুদ্ধ ব্যক্তিকে মুক্তি দিলে সমাজের বা কোনো ব্যক্তির ক্ষতি বা বিপদ হবে না, তখন তাকে অব্যাহতির আদেশ দিতে পারেন। ধারা 124-এর 1, ধারা 124-এর 1, জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে অপরাধী বা যে আসামি মুসলেকা দিতে পারে নাই, মুসলেকা দিতে না পারার কারণে জেল হাজতে আটক আছে, সেই ব্যক্তিকে যদি ছেড়ে দেওয়া যায় বা ছেড়ে দেওয়া হয়, সেই ব্যক্তি সমাজের বা কোনো ব্যক্তির ক্ষতি করবে না বা কারোর জন্য বিপদ হয়ে দাঁড়াবে না, তাহলে তাকে অব্যাহতির আদেশ দিতে পারেন। ধারা 124-এর 1, ধারা 124-এর 2, জেলা ম্যাজিস্ট্রেট মুসলেকার অর্থের পরিমাণ, জেলা ম্যাজিস্ট্রেট মুসলেকার অর্থের পরিমাণ, জামিনদারের সংখ্যা ও মুসলেকার যে সময় বলবৎ থাকার সময়, সেই সময় হ্রাসের আদেশ দিতে পারেন। অর্থাৎ মুসলেকার অর্থের পরিমাণ যদি 1000 হয়, সেখানে তিনি 500-100 করে দিতে পারেন। জামিনদারের সংখ্যা যদি 3 জন হয়, সেখানে 1 জন করে দিতে পারেন। মুসলেকার সময় যদি 1 বছর হয় বা 3 বছর হয়, সেখানে কমিয়ে তিনি 1 বছর বা 6 মাস করতে পারেন। এটা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ধারা 124-এর 2, তাহলে ধারা 124-এর আগে বললাম জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কারারুদ্ধ ব্যক্তিকে মুক্তি দিলে বা অব্যাহতি দিলে সমাজের পক্ষে বা জনগণের পক্ষে বা কোনো ব্যক্তির পক্ষে ক্ষতির কারণ হবে না বা বিপদ হবে না, তখন তাকে অব্যাহতির আদেশ দিতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট আর একটি কাজ করতে পারেন, সেটা মুসলেকার অর্থের পরিমাণ, জামিনদারের সংখ্যা ও মুসলেকার বলবৎ থাকার মেয়াদ বা বলবৎ থাকার সময় হ্রাসের আদেশ দিতে পারেন। ধারা 124-এর 2, ধারা 124-এর 3, বিনা শর্তে বা যে কোনো গ্রহণযোগ্য শর্তে মুক্তিদানের আদেশ দিতে পারেন। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট যখন কোনো কারারুদ্ধ ব্যক্তিকে অব্যাহতির আদেশ দেবেন, তাকে যে কোনো শর্তে দিতে পারেন, অথবা বিনা শর্তে, শর্ত ছাড়াই, যে তুমি অপরাধ করছিলে, এই সমস্যা হয়েছিল, তুমি জনগণের ক্ষতি করবে না বা তুমি জনগণের জন্য বিপদ হয়ে দাঁড়াইবে না, এরকম কোনো শর্ত দিতে পারেন। অথবা বিনা শর্তে, যে তুমি অপরাধ করছিলে, যাও, তোমাকে ছেড়ে দিলাম, অব্যাহতি দিলাম, ঠিক আছে, বিনা শর্তে বা যে কোনো গ্রহণযোগ্য শর্তে মুক্তিদানের বা মুক্তি প্রদানের আদেশ দিতে পারেন। ধারা 124-এর 3, ধারা 124-এর 4, যদি শর্তে মুক্তি দেওয়া হয়, সেই শর্ত সরকার নির্ধারণ করবে, ঠিক আছে। 124-এর 3-এ বলা আছে বিনা শর্তে বা শর্তে, যে কোনো গ্রহণযোগ্য শর্তে মুক্তিদানের আদেশ দেওয়া যাবে। আর 124-এর 4-এ বলছে যদি শর্তেই মুক্তি দেওয়া হয়, কোনো আসামিকে যদি শর্ত দিয়ে মুক্তি দেওয়া হয়, তাহলে সেই শর্ত সরকার নির্ধারণ করবেন। ধারা 124-এর 4, ধারা 124-এর 4, ধারা 124-এর 5, যে শর্তে অব্যাহতি প্রদান করা হয়েছে, যে শর্তে আসামিকে অব্যাহতি প্রদান করা হয়েছে বা অভিযুক্ত ব্যক্তিকে বা কারারুদ্ধ ব্যক্তিকে অব্যাহতি প্রদান করা হয়েছে, কারারুদ্ধ ব্যক্তি সেই শর্ত লঙ্ঘন করলে অব্যাহতির আদেশ বাতিল হবে, ঠিক আছে। যদি শর্তে ছেড়ে দেওয়া হয়, সেই শর্ত যদি ওই ব্যক্তি লঙ্ঘন করে, তাহলে অব্যাহতির আদেশ বাতিল বলে গণ্য হবে।
ধারা 124-5, ধারা 124-6, অব্যাহতির আদেশটা যখন বাতিল হবে তখন পুলিশ অফিসার পুনরায় ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে পারবেন। ধারা 124-6। 124টা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 124টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ধারা 117-তে পড়ছি আমরা, অভিযোগের সারমর্ম বা অভিযোগের বিষয়টি অনুসন্ধান করতে হবে। ধারা 117। ধারা 118-তে বলা হয়েছে, অভিযোগটি অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় তাহলে ওই ব্যক্তির নিকট থেকে মুসলেকা সম্পাদন করতে হবে। মুসলেকা সম্পাদন কিভাবে করতে হবে? মুসলেকা সম্পাদন করতে হবে 118-1 ফৌজদারি কার্যবিধি আইনের 112 ধারায় যে শর্তগুলা দেয়া আছে সেই শর্ত ভিন্ন অন্য কোনো শর্ত দেয়া যাবে না। 118-2, 118-2 যে বলা হয়েছে, প্রত্যেকটি মুসলেকার অর্থের পরিমাণ যথাযথ বিবেচনাপূর্বক নির্ধারণ করতে হবে। তখন বলছিলাম যে 500 পারবে তাকে 5000 করা যাবে না, আর যে 5000 পারবে তাকে 100-500 টাকা করা যাবে না। অর্থাৎ বিবেচনা করে যুক্তিসঙ্গত করে এই মুসলেকার অর্থের পরিমাণ নির্ধারণ করতে হবে। ধারা 118-2। আর 118-3 বলা হয়েছে, অপরাধটি যদি কোনো নাবালক কর্তৃক হয়, অর্থাৎ অপরাধটি যদি কোনো নাবালক করে থাকে সেই বলে। ধারা 118-3 বলা হয়েছে, অপরাধটি যে অপরাধের বিষয়ে অনুসন্ধান হয়েছে সে অপরাধটি যদি কোনো নাবালক কর্তৃক হয়ে থাকে বা কোনো শিশু কর্তৃক হয় তাহলে সেই নাবালকের পক্ষে তার জামিনদারগণ মুসলেকা সম্পাদন করবেন। ধারা 118-3। ধারা 118 বোঝা গেল রাকিব? জি স্যার, বুঝতে পারছি। ধারা 119। ধারা 119-এ বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইনের 117 ধারা অনুসারে যখন অনুসন্ধান করা হবে তখন অনুসন্ধানে যদি অপরাধটি প্রমাণিত না হয় তাহলে অভিযুক্ত ব্যক্তিকে বা আসামিকে বা ওই ব্যক্তিকে অভিযোগ হতে অব্যাহতি দিতে হবে, অর্থাৎ তাকে ছেড়ে দিতে হবে, তাকে অভিযোগ হতে ছেড়ে দিতে হবে। ধারা 119। তাহলে ধারা 118, ধারা 119 কোনো সমস্যা নাই? না না স্যার। স্যার, কোনো সমস্যা নাই। তারপর ধারা 124। ধারা 124-এ বলা হয়েছে, মুসলেকা দিতে না পারার কারণে, মুসলেকা দিতে পারে নাই, মুসলেকা দিতে না পারার কারণে যে ব্যক্তি কারারুদ্ধ হয়েছে অর্থাৎ জেল হাজতে আটক হয়েছে তাকে মুক্তি দেওয়া যাবে, তাকে মুক্তি দেওয়া যাবে। মুক্তি দেওয়ার পদ্ধতি ধারা 124-1। জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কারারুদ্ধ ব্যক্তিকে মুক্তি দিলে, অর্থাৎ যে জেল হাজতে আটক আছে তাকে মুক্তি দিলে ওই এলাকার, তিনি যেখানে বসবাস করেন সেই এলাকার সাধারণ জনগণের বা সমাজের বা নির্দিষ্ট কোনো ব্যক্তির ক্ষতি হবে না বা সে বিপদ হয়ে দাঁড়াবে না, তাহলে তাকে অব্যাহতির আদেশ দিতে পারেন। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট কি জন্য দিতে পারেন? ওই ব্যক্তি বের হয়ে জেল হাজত থেকে বের হয়ে, মনে করেন রহিম বা করিম মুসলেকা দিতে পারে না দেওয়ার কারণে জেল হাজতে আটক হয়েছে, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন রহিমকে ছেড়ে দিলে বা করিমকে ছেড়ে দিলে সে এলাকার মানুষের ক্ষতি করবে না বা সে সমাজের মানুষের ক্ষতি করবে না বা নির্দিষ্ট কোনো ব্যক্তির সে ক্ষতি করবে না, তাহলে রহিমকে জেলা ম্যাজিস্ট্রেট অব্যাহতির আদেশ দিতে পারেন। ধারা 124-1। এখন 124-এর দিয়ে বলা হয়েছে, যদি অব্যাহতি না দেয়, তাকে ছেড়ে যদি না দেয়, আর একটি কাজ করা যাইতে পারে রহিমের জন্য, সেটা রহিমের থেকে যে মুসলেকা নেওয়ার কথা হয়েছে যার জন্য রহিম জেল হাজতে আটক, এখন জেলা ম্যাজিস্ট্রেট বললো যে একটু মুসলেকার পরিমাণটা একটু সব কমায় দেয়, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট মুসলেকার অর্থের পরিমাণ
যে অর্থ নেওয়ার কথা ছিল মনে করেন 5,000, জেলা ম্যাজিস্ট্রেট বললো যে এটা নেন 1,000। তারপর জামিনদারের সংখ্যা মনে করেন জামিনদার বলছে 3 জন বা 4 জন, এখন বলছে জামিনদার নেন 1 জন, জামিনদারের সংখ্যা হ্রাস করতে পারেন। মুচলেকার যে সময় 1 থেকে 3 বছর, এখন জেলা ম্যাজিস্ট্রেট বললো যেটা 3 বছর সেটা আপনি 6 মাস করে দেন বা 1 বছর করে দেন, আর যেটা 1 বছর সেটা আপনি 3 মাস করে দেন। এখানে মুচলেকার সময় হ্রাসের আদেশ দিতে পারেন। এটা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, ধারা 124-1 ও 124-2। 124-3, যখন রহিমকে বা করিমকে ছেড়ে দেওয়া হবে বিনা শর্তে ছেড়ে দিতে পারেন, কোনো শর্ত লাগবে না, রহিম চলে যাও, রহিম তুমি চলে যাও, তোমাকে কোনো শর্ত দিতে হবে না। ধারা 124-3 আরেকটি বিষয় বলা আছে, যে কোনো গ্রহণযোগ্য শর্তে মুক্তিদানের আদেশ দেওয়া যাবে। অর্থাৎ রহিম যে অপরাধগুলো করছে, এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, কোনো মানুষকে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, ভয় দেখাইছে, ঠিক আছে, বা কোনো বিচারককে ভয় দেখাইছে, কোনো বিচারককে মারার হুমকি দিচ্ছে, এখন ছেড়ে দেওয়ার সময় বলা হচ্ছে রহিম তুমি এরকম কোনো কাজ করা যাবে না, বা গ্রহণযোগ্য কোনো শর্তে রহিমকে মুক্তি দেওয়া যাবে। ধারা 124-3। ধারা 124-4, রহিমকে যদি শর্তে মুক্তি দেওয়া হয় যে রহিম তোমাকে এমনি এমনি ছাড়া যাবে না, যদি তোমাকে এমনি এমনি ছাড়া হয় তুমি বের হওয়ার পরে আবার গন্ডগোল করতে পারো, তাহলে রহিমকে শর্তে ছেড়ে দিতে হবে। এই শর্ত সরকার নির্ধারণ করবে। ধারা 124-4। ধারা 124-4 বিনা শর্তে ছেড়ে দিলে 124-3 কোনো সমস্যা নাই। আর যদি শর্তে ছেড়ে দেয় তাহলে শর্ত নির্ধারণ করবে 124-4, সেটা সরকার নির্ধারণ করবেন, অথবা সরকার কর্তৃক শর্ত নির্ধারণ হবে। ধারা 124-4। ধারা 124-5, রহিমকে যে শর্তে ছেড়ে দেওয়া হয়েছে, রহিম বের হওয়ার পরপরই সেই শর্ত লঙ্ঘন করছে। রহিম যখন শর্ত লঙ্ঘন করবে তখন রহিমকে যে অব্যাহতির আদেশ দেওয়া হয়েছে সেই অব্যাহতির আদেশ বাতিল হয়ে যাবে, বা অব্যাহতির আদেশ বাতিল করতে পারবেন। ধারা 124-5। ধারা 124-6, অব্যাহতির আদেশ যখন বাতিল হবে তখন পুলিশ অফিসার রহিমকে পুনরায় গ্রেপ্তার করবেন এবং আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। ধারা 124-6। ধারা 124 বুঝতে কোনো সমস্যা আছে আর? না স্যার, কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে বলেন, আরো 5 বার বলবো, সমস্যা নাই। তাহলে ধারা 124 ক্লিয়ার? ধারা 125, জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মুচলেকা বাতিল করার ক্ষমতা। অর্থাৎ যে মুচলেকার বিষয় নিয়ে এত আলোচনা, সেই মুচলেকা জেলা ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারেন বা বাতিল করার ক্ষমতা রাখেন। ধারা 125, জেলা ম্যাজিস্ট্রেট তার জেলায় শান্তি রক্ষা ও সদাচরণের মুচলেকা পর্যাপ্ত কারণ থাকলে লিপিবদ্ধ করে যে কোনো সময় বাতিল করতে পারেন। ধারা 125। ধারা 125। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট তার জেলায়, তিনি যেখানে কর্মরত সেই জেলায় শান্তি রক্ষা ও সদাচরণের মুচলেকা যদি পর্যাপ্ত কারণ থাকে তিনি সেই কারণ উল্লেখ পূর্বক ওই মুচলেকা বাতিল করতে পারেন। ধারা 125। নোট: জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো বন্ড বা মুচলেকা বাতিল করার ক্ষেত্রে 3টি শর্ত পালন করবেন। ধারা 125। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট যখন কোনো মুচলেকা বাতিল করবেন তিনি 3টি শর্ত পালন করবেন। 1, কেন তিনি বাতিল করছেন তার কারণ লিপিবদ্ধ করবেন। অর্থাৎ তিনি যে মুচলেকাটি
বা যে বন্ড তিনি বাতিল করবেন সেই বন্ড তিনি কেন বাতিল করছেন তার কারণ লিপিবদ্ধ করবেন। 1, 2, যে বন্ড শান্তি রক্ষা ও সদাচরণের জন্য দেয়া হয়েছে তিনি শুধু সেই বন্ড বা মুচলেকা বাতিল করতে পারবেন, অন্যথায় অন্য কোনো বন্ড বা মুচলেকা বাতিল করবেন না। ধারা 125। তাহলে শর্ত 3টির ভিতর 2টি, আরেকটি 3টি। তার জেলা বা এলাকার যে কোনো আদালতের আদেশে প্রদত্ত বন্ড বা মুচলেকা তিনি বাতিল করতে পারেন, তবে তার ঊর্ধ্বতন আদালতের আদিষ্ট কোনো বন্ড বা মুচলেকা তিনি বাতিল করতে পারবেন না। অর্থাৎ 3 নম্বর শর্ত হলো তিনি যে কোনো বন্ড বাতিল করতে পারবেন যদি সেই বন্ড তার অধস্তন বা তার অধীন অধীন কেউ সেই বন্ড বা মুচলেকার আদেশ দিয়ে থাকেন। তিনি তার ঊর্ধ্বতন কোনো আদেশ ঊর্ধ্বতন আদালতের কোনো আদেশ বা বন্ড বা মুচলেকা তিনি বাতিল করতে পারবেন না। ধারা 125। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট তার নিজের জেলায় তার উচ্চ আদালত নহে এমন কোন আদালতের আদেশ সম্পাদিত শান্তিরক্ষা ও সদাচরণের কোনো মুচলেকা পর্যাপ্ত কারণ থাকলে তিনি লিপিবদ্ধ করে বাতিল করতে পারেন। তিনি যখন কোনো মুচলেকা বা বন্ড বাতিল করবেন সদাচরণেরও শান্তি রক্ষার মুচলেকা, তিনি 3টি বিষয় অবশ্যই বা 3টি শর্ত অবশ্যই পালন করবেন। 1, কারণ লিপিবদ্ধ করবেন, কি কারণে তিনি এই বন্ড বা মুচলেকা বাতিল করতেছেন এই বিষয়ে একটি কারণ লিপিবদ্ধ করবেন। 2, যে বন্ড শান্তি রক্ষা ও সদাচরণের জন্য দেওয়া হয়েছে তিনি শুধু সেই বন্ড বাতিল করবেন, সেই সেই বন্ড ব্যতীত অন্য কোনো বন্ড বাতিল করবেন না। আর অবশ্যই অবশ্যই তার ঊর্ধ্বতন আদালতের কোনো আদেশ বা বন্ড তিনি বাতিল করতে পারবেন না। তার অধীনস্থ অথবা তার অধীনে যে বন্ডগুলো দেওয়া হবে বা যে মুচলেকা সম্পাদনের কথা বলা হবে সেই মুচলেকা তিনি বাতিল করতে পারবেন। ধারা 125। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে ধারা 118, অপরাধ যখন প্রমাণিত হবে অপরাধের নিকট থেকে মুচলেকা সম্পাদন করতে হবে। মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে 3টি বিষয় লক্ষণীয়। 1, ফৌজদারি কার্যবিধি আইনের 112 ধারায় যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ অপেক্ষা ভিন্নতর কোনো আদেশ হবে না। মুচলেকার যে অর্থের পরিমাণের কথা বলা হয়েছে সেই অর্থের পরিমাণ যথাযথ বিবেচনাপূর্বক নির্ধারণ করতে হবে। 3, 118-3, অপরাধটি যদি নাবালক কর্তৃক হয় তাহলে তার পক্ষে জামিনদারগণ মুচলেকা সম্পাদন করবেন। ধারা 118। ধারা 119, অপরাধ যদি 117 ধারা অনুসারে প্রমাণিত না হয় তাহলে অভিযোগ হতে আসামিকে বা অপরাধীকে বা ওই ব্যক্তিকে অব্যাহতি প্রদান করতে হবে। ধারা 119। ধারা 124, মুচলেকা সম্পাদন করতে পারেন নাই এরূপ ক্ষেত্রে যে ব্যক্তি জেল হাজতে আটক আছেন অথবা কারারুদ্ধ আছেন সেই ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট মুক্তিদান করতে পারেন বা মুক্তি দিতে পারেন। ধারা 124। ধারা 124-এর 1, জেলা ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে মুক্তি দেবেন যদি তিনি সমাজের জন্য বা কোনো ব্যক্তির জন্য বা এলাকার জন্য ক্ষতি বা বিপদ হয়ে দাঁড়াবে না, তখন জেলা ম্যাজিস্ট্রেট তাকে অব্যাহতির আদেশ দিবেন। 2, জেলা ম্যাজিস্ট্রেট মুচলেকার অর্থের পরিমাণ, জামিনদারের সংখ্যা ও মুচলেকার মেয়াদ বা সময় হ্রাসের আদেশ দিতে পারেন। 3, বিনা শর্তে অথবা যে কোনো গ্রহণযোগ্য শর্তে বা গ্রহণীয় শর্তে তাকে মুক্তি প্রদান করা যাবে। 4, যদি শর্তে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই শর্ত নির্ধারণ করবেন সরকার। 5, শর্তে ছেড়ে দেওয়ার পর যদি সে শর্ত লঙ্ঘন করে তাহলে অব্যাহতির আদেশ বাতিল করা যাবে। 6, অব্যাহতির আদেশ যখন বাতিল হবে তখন পুলিশ অফিসার তাকে বিনা প্রমাণে গ্রেপ্তার করতে পারবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ধারা 124-এর 6। ধারা 124টা গুরুত্বপূর্ণ। 118, 124।
ধারা 125 জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মুচলেকা বাতিল করার ক্ষমতা, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট কখন মুচলেকা বাতিল করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট তার জেলায় অর্থাৎ তিনি যেখানে কর্মরত আছেন সেখানে তার জেলায় শান্তি রক্ষা ও সদাচরণের মুচলেকা পর্যাপ্ত কারণ থাকলে লিপিবদ্ধ করে যে কোনো সময় বাতিল করতে পারেন। এক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো বন্ড বা মুচলেকা বাতিল করার ক্ষেত্রে 3টি শর্ত পালন করবেন। 1, কি কারণে বাতিল করছেন তা লিপিবদ্ধ করবেন। শান্তি রক্ষা ও সদাচরণের মুচলেকা ব্যতীত অন্য কোনো মুচলেকা বাতিল করতে পারবেন না। 2 নম্বর শর্ত হলো বন্ড বা মুচলেকা শান্তি রক্ষা এবং সদাচরণের মুচলেকা বাতিল করবেন। আর 3 নম্বর শর্ত হলো তার ঊর্ধ্বতন আদালতের আদিষ্ট কোনো বন্ড বা মুচলেকা তিনি বাতিল করবেন না। তার অধীন বা তার অধস্তন কোনো আদালত যদি এরূপ মুচলেকা সম্পাদনের আদেশ দেয় তাহলে তিনি সেই মুচলেকা বাতিল করবেন। ধারা 125 ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ধারা 126 না স্যার, 124-এর 1 নাম্বার একটু বলেন তো আরেকবার। 124-এর 1 124-এর 1-এ বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কারারুদ্ধ ব্যক্তিকে অথবা জেল হাজতে আটক আছে এমন ব্যক্তিকে মুক্তি দিলে সমাজের জন্য ক্ষতি হবে না, বিপদ হবে না, বা কোনো নির্দিষ্ট ব্যক্তি এখানে বলতে বোঝাইছে হলো আপনার মনে করেন রহিম কোনো অপরাধের অভিযোগ করছে করিমের বিরুদ্ধে, করিম জেল হাজতে আটক আছে, এখানে করিম বাইরে বের হয়ে রহিমকে মারবে, ধমক দেবে, এই করবে সেই করবে, বা রহিমের ক্ষতি করবে, বা রহিমের জন্য বিপদ হবে, এরূপ ক্ষেত্রে ছেড়ে দেবেন না। কিন্তু রহিম যদি বের হয়ে করিমের ক্ষতি না করে এরূপ যদি আশ্বস্ত করেন বা এরূপ যদি বোঝা যায় তাহলে তাকে অব্যাহতির আদেশ দেওয়া হবে। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কারারুদ্ধ ব্যক্তিকে ছেড়ে দিলে বা মুক্তি দিলে সমাজের বা কোনো ব্যক্তির ক্ষতি বা বিপদ হবে না, তখন তাকে অব্যাহতির আদেশ দিতে পারেন বা ছেড়ে দেওয়ার আদেশ দিতে পারেন। ধারা 124-এর 1 ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার না সমস্যা আছে? ক্লিয়ার স্যার। তাহলে ধারা 126 ধারা 126-এ বলা হয়েছে জামিনদারের অব্যাহতি। দেখা গেল রহিম করিমের জামিনদার হয়েছে, এখন রহিম বলতেছে না আমি করিমের জামিনদার হইতে পারবো না, ওর চলাফেরা চাল চলন কিছু হয় না, সব উল্টা পাল্টা, ঠিক আছে? এরূপ একটা বিষয় যে এক ব্যক্তি অন্য ব্যক্তির জন্য জামিনদার হয়েছে, এখন জামিনদার অব্যাহতি চাইতেছে। ধারা 126 ধারা 126-এর 1 কোন ব্যক্তির শান্তিপূর্ণ আচরণ বা সদাচরণের জন্য কোনো জামিনদার যে কোনো সময় ম্যাজিস্ট্রেট অথবা তার নিকট তার অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে সম্পাদিত কোনো বন্ড বাতিলের আবেদন করতে পারেন। অর্থাৎ যে জামিনদার হয়েছে সেই জামিনদার বন্ড বা মুচলেকা বাতিলের জন্য আবেদন করতে পারেন যে তিনি আর জামিনদার হবেন না। তিনি যে কোনো সময় এই আবেদনটি জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারেন। এরূপ যখন কোনো আবেদন পাওয়া যাবে তাহলে যে ব্যক্তির জন্য জামিনদার হয়েছিল সেই ব্যক্তিকে সমন বা ওয়ারেন্ট জারি করে গ্রেফতার করা যাবে। ধারা 126-এর 2 ধারা 126-এর 1 কোন জামিনদার যে কোনো সময় বন্ড বাতিলের আবেদন করতে পারবেন। অর্থাৎ যে ব্যক্তিগণ মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে জামিনদার হয়েছে সেই ব্যক্তিগণ মুচলেকা বা বন্ড বাতিলের জন্য আবেদন করতে পারবেন। ধারা 126-এর 1 বা অব্যাহতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট
অব্যাহতি চেয়ে জামিনদার হতে অব্যাহতি চেয়ে বা জামিনদার মুচলেকা বা বন্ড বাতিলের অব্যাহতি চেয়ে বাতিলের আবেদন করতে পারবেন। 126-এর 1, 126-এর 2, এরূপ যখন কোনো আবেদন পাওয়া যাবে তখন ওই আসামিকে হাজির করার জন্য ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করলে সমন বা ওয়ারেন্ট জারি করতে পারেন, অর্থাৎ সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে। ধারা 126-এর 2, বোঝা গেল? ধারা 126 ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ধারা 126, জামিনদার অব্যাহতি চেয়ে আবেদন করতে পারেন বা বন্ড বা মুচলেকা বাতিল করার জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ কোনো শান্তিপূর্ণ আচরণ বা সদাচরণের জন্য যে কোনো জামিনদার যে কোনো সময় বন্ড বা মুচলেকা বাতিল করার জন্য বা জামিনদার হতে অব্যাহতির জন্য ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারেন। ধারা 126-এর 1, ধারা 126-এর 2, এরূপ যখন কোনো আবেদন পাওয়া যাবে তখন ওই ব্যক্তি আসামি বা অপরাধীকে হাজির করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট অথবা আদালত সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। ধারা 126-এর 2, অর্থাৎ যখন কোনো আবেদনের রূপ আবেদন পাওয়া যাবে যে রহিম জামিনদার হয়েছে, এখন রহিম বলতেছে না আমি জামিনদার হব না, ওই বন্ড বা মুচলেকা বাতিল করা হোক, জেলা ম্যাজিস্ট্রেট বরাবর যদি এরকম কোনো আবেদন দেয় তাহলে এরূপ আবেদন পাওয়ার সাথে সাথে জেলা ম্যাজিস্ট্রেট অথবা আদালত ওই আসামিকে বা অপরাধীকে হাজির করার জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন বা জারি করতে পারেন। ধারা 126, বোঝা গেল? জি স্যার। তাহলে ধারা 117-তে অপরাধের বিষয় অনুসন্ধান। ধারা 118, অপরাধটি যদি প্রমাণিত হয় তাহলে মুচলেকা সম্পাদন করতে হবে। মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? ধারা 118-র 1, ফৌজদারি কার্যবিধির 112 ধারায় যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ অপেক্ষা ভিন্নতর কোনো আদেশ হবে না। 118-র 2, মুচলেকার যে অর্থের পরিমাণের কথা বলা হয়েছে সেই অর্থের পরিমাণ যুক্তিযুক্ত হতে হবে। 118-র 3, অপরাধটি যদি নাবালক কর্তৃক হয় বা শিশু কর্তৃক হয় তাহলে তার পক্ষে জামিনদারগণ মুচলেকা সম্পাদন করবেন। 118-র 3, 119, অপরাধটি যদি প্রমাণিত না হয়, অর্থাৎ যে অপরাধটা করা অপরাধের অভিযোগ হয়েছে সেই অভিযোগটা মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল, অপরাধ প্রমাণিত হয় নাই, সেক্ষেত্রে অপরাধীকে বা আসামিকে মুক্তি দিতে হবে বা অব্যাহতি দিতে হবে, অভিযোগ হতে অব্যাহতি দিতে হবে। ধারা 124, মুচলেকা দিতে ব্যর্থতার জন্য জেল হাজতে আটক থাকলে তাকে মুক্তিদানের ক্ষমতা। 124-এর 1, জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কারারুদ্ধ ব্যক্তিকে মুক্তি দিলে সমাজের পক্ষে বা কোনো নির্দিষ্ট ব্যক্তির পক্ষে ক্ষতি বা বিপদ হয়ে দাঁড়াবে না, তখন তাকে অব্যাহতির আদেশ দিতে পারেন। ধারা 124-এর 2, জেলা ম্যাজিস্ট্রেট মুচলেকার অর্থের পরিমাণ, জামিনদারের সংখ্যা ও মুচলেকার মেয়াদ বা সময় হ্রাসের আদেশ দিতে পারেন। ধারা 124-এর 3, বিনা শর্তে বা যে কোনো গ্রহণযোগ্য শর্তে মুক্তিদানের আদেশ দিতে পারেন। ধারা 124-এর 6, যদি শর্তে মুক্তি দেওয়া হয় তাহলে সেই শর্ত সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। ধারা 124-এর 5, যে শর্তে অব্যাহতি প্রদান করা হয়েছে সেই শর্ত যদি আসামি বা অপরাধী বা ব্যক্তি লঙ্ঘন করে তাহলে অব্যাহতির আদেশ বাতিল করতে পারবেন। ধারা 124-এর 6, অব্যাহতির আদেশটি যখন বাতিল করা হবে তখন যে কোনো পুলিশ অফিসার ওই অপরাধীকে বা আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে পারবেন। ধারা 124-এর 6। ধারা 125, ম্যাজিস্ট্রেট যে কোনো বন্ড বা মুচলেকা বাতিল করতে পারেন।
জেলা ম্যাজিস্ট্রেট তার জেলায় শান্তি রক্ষা ও সদাচরণের মুচলেকা পর্যাপ্ত কারণ থাকলে লিপিবদ্ধ করে যে কোনো সময় বাতিল করতে পারেন। এরূপ বাতিলের ক্ষেত্রে তিনি 3টি শর্ত পালন করবেন। 1, প্রথম শর্ত কারণ লিপিবদ্ধ করবেন। 2, সদাচরণ ও শান্তি রক্ষা ও সদাচরণের মুচলেকা বাতিল করবেন। 3, তার অধস্তন বা অধীন কোন আদালত যদি এরূপ বন্ড বা মুচলেকা সম্পাদনের আদেশ দিয়ে থাকে, তিনি সেই আদেশ বাতিল করবেন। তার ঊর্ধ্বতন কোন আদালত যদি এরূপ বন্ড বা মুচলেকা সম্পাদনের আদেশ দিয়ে থাকেন, সেই আদেশ তিনি বাতিল করবেন না। ধারা 125। ধারা 126, জামিনদারের অব্যাহতি। ধারা 126-এর 1, কোন জামিনদার যদি অব্যাহতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী যে কোনো ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন, তাহলে সেই আবেদন পাওয়ার পর ওই আসামিকে হাজির করার জন্য সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে। ধারা 126-এর 1 ও 2। ধারা কি ক্লিয়ার না কোন সমস্যা আছে? অল ক্লিয়ার স্যার। ক্লিয়ার না? আর কি জি সামনে স্যার। যাব? না স্যার। যাব না, না? আজকের মতো সকালের ক্লাস শুরু ক্লাস স্যার।